প্রিয় দর্শক, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমবারের মতো দেশের কোনো গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন। এর আগে আমরা ভয়েস অফ আমেরিকা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে দেখেছি। বিশেষ করে জাতিসংঘের অধিবেশনে গিয়েই তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। ভয়েস অফ আমেরিকার সঙ্গে সাক্ষাৎকার দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। রিসেট বাটন প্রচণ্ড বিতর্কের জন্ম দিয়েছে। এবার প্রথমবারের মতো প্রথম আলোর সঙ্গে তিনি সাক্ষাৎকার দিলেন। প্রথম আলো সাক্ষাৎকারের প্রথম কিস্তি গত রাতে প্রকাশ করেছে। এই 8 তারিখে ছাপা পত্রিকায় প্রথম কিস্তি ছাপানো হবে। 2 কিস্তিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার প্রথম আলো ছাপিয়েছে। সেখানে প্রথম আলো বিগত সরকারের নানা রকমের কর্মকাণ্ড, আগামী দিনে তাদের লক্ষ্য, ছাত্রদের সঙ্গে তার সম্পর্ক আছে কি নেই, কিভাবে সরকারে এলেন, নানা রকম কথাই বলেছেন। কথাগুলো কখনো কখনো ইন্টারেস্টিং মনে হয়েছে, কখনো কখনো তার মতো করে একপেশে কথা বলেছেন তেমনটাও মনে হয়েছে। ডক্টর ইউনূস প্রথম আলোকে কি বললেন, মোদ্দা কথায় কি উঠে আসলো তার কথার মাধ্যমে, সেটাই আলোচনা করব। দর্শক, এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার প্রথমবারের মতো বাংলাদেশের কোনো গণমাধ্যম প্রথম আলোকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। প্রথম আলোর সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন তিনি। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান নিজেই সাক্ষাৎকার নিয়েছেন। এই সাক্ষাৎকারে নানা প্রসঙ্গ উঠে এসেছে। তার ভীষণ মিশন এবং কিভাবে সরকারে এলেন, ছাত্র আন্দোলনকে কিভাবে দেখছিলেন। ফ্রান্সে ছিলেন তিনি, প্যারিসে ছিলেন আন্দোলনের সময়, কিভাবে শর্টকাট ও সময়ের মধ্যে দৃশ্যপট পাল্টে গেল, কিভাবে ছাত্রদের সঙ্গে পরিচিত হলেন তিনি, সেই প্রসঙ্গগুলোও এসেছে সাক্ষাৎকারে। তার ভাষ্যমতে তিনি এই আন্দোলনের কারো সঙ্গে আগে থেকে যুক্ত ছিলেন না, কাউকেই আগে থেকে চিনতেন না। আন্দোলনের বিজয়ের পরে তার সঙ্গে ছাত্রদের কন্ট্যাক্ট হয়েছে। ডক্টর ইউনূসের ঢাকা অফিসের মাধ্যমে মূলত যোগাযোগ করা হয়েছে প্যারিসে থাকা তার সঙ্গে। ঢাকা অফিস থেকে তাকে জানায় যে, স্যার, আপনার সঙ্গে ছাত্ররা কথা বলতে চাই, আলোচনা করতে চাই। তিনি তখন জানতে চান কি বিষয়ে, তখন বলেন যে সরকারের দায়িত্ব নেওয়া বিষয়ে কথা বলতে চান। তখন তাদের সঙ্গে আলাপ করতে সম্মত হন তিনি। আলাপের প্রথম পর্যায়ে তিনি বলেছিলেন যে, দেখো অন্য কাউকে পাও কিনা, কিন্তু ছাত্ররা নাকি নাছোড়বান্দা, তাকে ছাড়বেই না। না স্যার, আপনাকেই দায়িত্ব নিতে হবে। অবশেষে তিনি দায়িত্ব নিয়েছেন, যদিও তিনি এই দায়িত্ব, সরকারের দায়িত্ব এর আগে নেবেন না বলে একেবারে স্পষ্টভাবে বলেছিলেন বিভিন্ন সময় এরকম দায়িত্ব তিনি নেবেন না। কিন্তু 96-এর তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টাও ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেইবারই প্রথম সরকারের সঙ্গে তার সরাসরি কাজ করা। এবার প্রধান উপদেষ্টা হলেন। এবার আর দায়িত্ব নেবেন না তেমন প্রসঙ্গে তিনি থাকলেন না, তিনি সরাসরি দায়িত্বটা নিয়ে নিলেন। ছাত্রদের সঙ্গে তার কোনো আগে থেকে যোগাযোগ ছিল না, এই কথাটাকেই তিনি প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। তিনি বলেছেন, বিমানবন্দরে নেমেছেন, নামার পরে তাদের সঙ্গে দেখা হয়েছে। তার আগে পর্যন্ত টেলিভিশনের খবরে যেটা দেখছিলেন সেটুকুই তাদের সম্পর্কে ধারণা, তাছাড়া কোনো ধারণা ছিল না। তিনি অসুস্থ ছিলেন, হাসপাতালে ছিলেন। ডাক্তারের সঙ্গে জরুরি পরামর্শ করে ডাক্তার তাকে যখন ছাড়তে রাজি হয়েছে, তখন তিনি দ্রুত চলে এসেছেন 8 তারিখে। এসেই যে মজার কথাটা বলেছেন সেটা হচ্ছে যে, যাওয়ার কথা ছিল জেলে, কিন্তু গেলাম বঙ্গভবনে শপথ নিতে। জেলে না গিয়ে আওয়ামী লীগ সরকার তাকে জেলে পাঠানোর জন্য নানা রকম চেষ্টা করছিল। যেদিন সরকার পতন হয় তারপর দিনই তার কোর্টে একটা হাজিরা ছিল। সেই হাজিরার দিন তাকে জামিন না দিয়ে আটকে দেওয়া হবে, এরকম আলোচনাও
বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় শোনা গেছে, যার কারণে আওয়ামী লীগ থেকে অভিযোগ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অভিযোগ করেছেন যে 6 তারিখের যে ঢাকা লং মার্চ, সেই তারিখটি একদিন আগে এগিয়ে নিয়ে আসা হয়েছে, 5 তারিখ করা হয়েছে, এবং সেটা ডক্টর ইউনূসের বুদ্ধিতেই করা হয়েছে যেন তাকে 6 তারিখে হাজিরা দিতে না হয়। এই প্রসঙ্গগুলি কিন্তু আওয়ামী লীগ থেকে অভিযোগ করা হয়েছে, কিন্তু ডক্টর ইউনূস প্রথমবারের মতো বললেন যে ছাত্রদের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। কিন্তু জাতিসংঘের অধিবেশনে গিয়ে যখন মাস্টার মাইন্ড বলেছিলেন মাহফুজ আলমকে, তার যে প্রধান সহকারী তাকে মাস্টার মাইন্ড বলেছিলেন, এবং এই আন্দোলনকে একটা বড় প্ল্যান্ড আন্দোলন হিসেবে অভিহিত করেছিলেন, দীর্ঘদিনের প্ল্যান করা এবং ওয়েল প্ল্যান্ড আন্দোলন হিসেবে অভিহিত করেছিলেন। তখন থেকেই সমালোচনা হচ্ছিল যে ডক্টর ইউনূস এই প্ল্যানের সঙ্গে জড়িত ছিলেন কিনা। বহু দিকে বহু রকম সমালোচনা শোনা যায় যে ডক্টর ইউনূস 4 বছর কিংবা 5 বছর ধরে এই প্ল্যানিংয়ের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, কিন্তু এবার প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে ব্যাপারটা তিনি পরিষ্কার করে তিনি বললেন যে এই ছাত্রদের সঙ্গে তার আগে থেকে কোনো পরিচয় ছিল না, ছাত্রদেরকে তিনি চিনতেন না, বিমানবন্দরে নেমে তাদের সঙ্গে পরিচয় হয়েছে এবং তাদের দেয়া দায়িত্ব তিনি সাদরে গ্রহণ করেছেন। এখন যখন দায়িত্ব গ্রহণ করেছেন, তখন দায়িত্ব গ্রহণ করে দেখলেন যে সব কিছুকে আবার নতুন করে তৈরি করতে হচ্ছে, নতুন করে গড়তে হচ্ছে, সেখানটায় তাদের খুব কষ্ট হচ্ছে, পেরে উঠছেন না ঠিকভাবে। ডক্টর ইউনূস সাক্ষাৎকারে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি যে করতে পারেননি, এক অর্থে তিনি স্বীকার করে নিয়েছেন। এটা এখন পর্যন্ত করতে পারেননি, 2 মাস সময়ের মধ্যেও করতে পারেননি, এটা স্বীকার করে নিয়েছেন। আইন শৃঙ্খলা অবনতি তিনি এখনো ঠেকাতে পারেননি বলেই সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, সেটা 2 মাসের জন্য আপাতত দেওয়া হয়েছে। প্রথম আলো থেকে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি 2 মাসটাকে যথাযথ মনে করেন কিনা, নাকি এর চাইতে বেশি সময় প্রয়োজন হবে। তিনি বলেছেন যে আপাতত আমরা ভেবেছি 2 মাসের জন্যই দেয়া হোক, তারপরে যদি এর চাইতে বেশি সময় লাগে তাহলে পরবর্তীতে তো বাড়ানোর স্কোপ থাকবেই। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি যে করতে পারেননি, এই কথা বলার মাধ্যমে আসলে কি বোঝাতে চাইলেন, কি সরকারের ব্যাপারটা কি দাঁড়ালো, সেটা খুব একটা স্পষ্ট হলো না। সরকারের ব্যর্থতাই এই ক্ষেত্রে উঠে এলো, কিন্তু যদিও তিনি ব্যর্থতাটি স্বীকার করেছেন, বলেছেন যে আমি পারছি না কিন্তু বলবো যে পেরেছি, সেরকম একগুঁয়েমি স্বভাব এই সরকারের থাকবে না। উপদেষ্টা পরিষদের খুবই চমক জাগানো একটা তথ্য তিনি দিয়েছেন যে ডক্টর ইউনূস স্যার উপদেষ্টা পরিষদ বাড়ানোর কথা বলেছেন। সেই ঘোষণাটা প্রথম আলোর সাক্ষাৎকারের মাধ্যমেই সামনে এসেছে, অর্থাৎ উপদেষ্টা পরিষদ বাড়ছে। যদিও তিনি বলেছেন যে রাজনৈতিক সরকারের মতো 60 জন 70 জন মন্ত্রী পরিষদ সেরকম হবে না, তবে তারা ভাবছেন উপদেষ্টা পরিষদ বাড়ানো উচিত। সেই ক্ষেত্রে তার কথাটা এরকম যে খুব ছোট হলেও প্রবলেম, খুব বড় হলেও কমিউনিকেশনে প্রবলেম হয়, ছোট হলে কাজের সমস্যা হয়। অর্থাৎ এখন যে 21 জনের উপদেষ্টা পরিষদ রয়েছে, সেখান থেকে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা বাড়ছে, এটা স্পষ্ট করেছেন। সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কের কথা বলেছেন। সেনাবাহিনী ব্যাকড গভর্নমেন্ট 111-এর মতো এটা না, সেনাবাহিনী বরং সরকারের আন্ডারে কাজ করছে, নানাভাবে নানা রকমের সেনাবাহিনী ব্যাপারে তিনি উচ্ছ্বসিত, এমন কথাও বলেছেন। সংস্কার ব্যাপারে তার প্রথম প্রাধান্য দুটো, খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দুটো প্রথম প্রাধান্য। 1 নাম্বার তার সংস্কারের ব্যাপার থিঙ্কিং হচ্ছে সংবিধান সংস্কার করতে চান তারা প্রথমে, এরপর বিচার বিভাগীয় সংস্কারটা তার 2 নম্বর প্রায়োরিটি। সব সংস্কারই তার প্রায়োরিটির মধ্যে রয়েছে, এমনটা তারপরে বলেছেন। এবং সংস্কারের নতুন আরও কমিশন আসছে, সেই ঘোষণাটাও দিয়েছেন। আরও বেশ কয়েকটা কমিশন আসছে, তখন বোঝা যাবে যে এই সরকার শুধুমাত্র সংস্কারেই মনোনিবেশটা করতে চাইছে। সংবিধান সংস্কারের ব্যাপারে বদ্ধপরিকরই মনে হয়েছে ডক্টর ইউনূসকে প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে। সংবিধান সংস্কার তিনি করতে চান, সংবিধান সংস্কার করে তিনি পরের গভর্নমেন্টের হাতে তুলে দিতে চান যে এটা যেন তারা তাদের মতো করে পাশ করে নেয়। আমার মনে হয় যে সেরকমই তার ইচ্ছা, কিন্তু সংবিধান সংস্কার করতে হলে যে বাধাগুলো অতিক্রম করতে হবে, সেই বাধাগুলো অতিক্রম করার চিন্তা, ব্যাকআপগুলো আছে কিনা সেটাও বড় প্রশ্ন। কারণ সংবিধান সংস্কার এই সরকারের পক্ষে বর্তমান আইনে সম্ভব নয়।
সংবিধান সংস্কার করতে হলে আগে সংবিধান পুরো বাতিল করে দিয়ে এক ধরনের বিদ্রোহী সরকার, বিপ্লবী সরকার এরকম রূপ দিতে হবে, দিয়ে সংবিধান সংস্কার করতে হবে এবং পরবর্তী সংসদ অধিবেশনে 3/4 ভোটে সেটা মনোনীত হতে হবে, পাশ হতে হবে, তারপরে এটার বৈধতা আসবে। সুতরাং সংবিধান সংস্কার সব থেকে কঠিন কাজটি তার 1 নম্বর প্রায়োরিটি তিনি বলেছেন। সংস্কারের আরও অনেক রূপরেখা সামনে আসছে, সেটাও স্পষ্ট করে বলেছেন। আওয়ামী লীগের নানা দুঃশাসনের কথা তিনি বলার চেষ্টা করেছেন এবং আমার কাছে সব থেকে মজার কয়েকটি পয়েন্টের মধ্যে আবার যদি একটু রিভিউ করি, মজার কয়েকটা পয়েন্টের মধ্যে আমার মনে হয়েছে ছাত্রদের সঙ্গে তার আগে থেকে কোনো পরিচয় ছিল না, এটা বলার চেষ্টা করেছেন, এটা ক্লিয়ার করার চেষ্টা করেছেন। তিনি যাওয়ার কথা ছিল জেলে, কিন্তু গেলেন বঙ্গভবনে শপথ নিতে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ। সংস্কারের ব্যাপারে সংবিধান সংস্কারটা তার প্রথম প্রায়োরিটি, এটা একটা গুরুত্বপূর্ণ কথা এসেছে এবং উপদেষ্টা পরিষদের সংখ্যা বাড়ছে, এই গুরুত্বপূর্ণ তথ্যটাও প্রথম আলো সাক্ষাৎকারের মাধ্যমে এসেছে। রাতে যখন সাক্ষাৎকারটা অনলাইনে দেয়া হলো এবং রাত পেরুলেই 8 তারিখ ছাপা পত্রিকায় যখন পাঠকরা পড়বেন, তখন সেখান থেকে নানা রকমের আলোচনা সমালোচনা তৈরি হবে, এটা নিশ্চিত। তবে ডক্টর ইউনূসের ব্যাপারে আদতে আপনার কি মনে হয়, এই সাক্ষাৎকারে কি কি উঠে আসলো, কোন কোন বিষয়গুলো উঠে আসলো, যেগুলো তিনি বলার চেষ্টা করলেন সেগুলোর সঙ্গে আপনি কতটা একমত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এই আলোচনা বোধহয় আরও দীর্ঘায়িত হবে, পরবর্তীতে আরও একটা ভিডিওতে নানাভাবে দ্বিতীয় কিস্তির সাক্ষাৎকার আসার পরে আরও বেশি করে আলোচনা করা যাবে যে ডক্টর ইউনূস আদতে কি বলতে চাইলেন দেশের প্রথমবারের মতো দেশের কোনো গণমাধ্যমের সাক্ষাৎকারের মাধ্যমে।